হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? তোমাদের জন্য আজ আমি একটা মিষ্টি ভালোবাসার গল্প নিয়ে এসেছি। আমার এই উপন্যাসটির নাম হলো যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। এটা একটা মেয়ের জীবন সংঘর্ষের গল্প, ভালোবাসার গল্প, ভালোবাসা না পাওয়ার নিদারুণ যন্ত্রণার গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো নিশ্চয়ই জানিও, কারণ তোমরাই যে আমাদের ইন্সপিরেশন। তাহলে শুরু করি। ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। মা অনেকক্ষণ ধরে ডাকছেন। ফোনে নিতাকে বললাম পরে কথা বলছি। কলটা শেষ করে মায়ের ঘরে ঢুকলাম। মা সুটকেসে জামা কাপড় রাখছেন। আজ আমরা অর্থাৎ আমি, মা আর বাবা মুম্বাই যাচ্ছি, অনিমেষ কাকুর ওখানে। ওখান থেকে গোয়া। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টিও আমাদের সঙ্গে যাবেন। অনিমেষ কাকু বাবার সেই ছোট্টবেলার বন্ধু। এইরকম বন্ধুত্ব সত্যিই দেখা যায় না। সে ছোটবেলা থেকে আজ পর্যন্ত এমন একদিনও হয়নি যেদিন রাতে ডিনারের পর বাবা আর অনিমেষ কাকুকে আমি ফোনে গল্প করতে দেখিনি। প্রতিদিনের ডিনারের পর হয় অনিমেষ কাকু ফোন করেন অথবা বাবা ফোন করেন। তারপর দুই বন্ধু অনেকক্ষণ ধরে গল্প করেন, সারা দিনের নানা কথা, নানা বিষয়। আজ অবধি এই নিয়মের কখনো ব্যতিক্রম ঘটেনি। অনিমেষ কাকু অর্থাৎ অনিমেষ রায়চৌধুরী খুব বড় বিজনেসম্যান। পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে ওনার গার্মেন্টস ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। আর মানুষটা ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালোবাসেন। যখনই এখানে আসেন আমার জন্য অনেক গিফট নিয়ে আসেন। আর অপর্ণা আন্টি, উনিও খুব ভালো, কিন্তু একটু রিজার্ভ, কম কথা বলেন। অপর্ণা আন্টির মধ্যে একটা দারুণ ডিগনিটি আছে। আমার বাবা সব্যসাচী সেনগুপ্ত, সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটির অধ্যাপক। বাবা ভীষণ অমায়িক, দারুণ ভালো মানুষ। আমার মা কমলিকা সেনগুপ্ত, পুনের একটি নামকরা স্কুলের শিক্ষিকা। মা খুব স্টাইলিশ, নিজেকে খুব সুন্দর করে ক্যারি করেন। আর আমি আরাধনা, বাবা মায়ের আদরের মেয়ে আরাধনা। আমি বাবা মায়ের ভীষণ আদরের সন্তান। সম্প্রতি পুনে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে MBA করছি। সুন্দরের ডেফিনেশন বা সংজ্ঞা আমার জানা নেই, কিন্তু সবাই বলে আমি সুন্দর। একটি মেয়েকে সুন্দরী খেতাব পেতে হলে যে যে গুণগুলো দরকার হয়, মোটামুটি সেই সব গুণগুলোই আমার আছে। যেমন উচ্চতা, সুন্দর নিখুঁত মুখশ্রী, সুন্দর ফিগার এবং সুন্দর চুল। এই সবকটি বৈশিষ্ট্যই আমার মধ্যে বর্তমান। সুতরাং আমাকে সুন্দর বলা যেতে পারে। আর বন্ধুদের ভাষায় আমার চেহারার মধ্যে এমন কিছু আছে যা নাকি পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, পুরুষের দৃষ্টিকে মুগ্ধ করে। আমি পিছন থেকে মাকে জড়িয়ে ধরলাম। মা নিজেকে ছাড়াতে ছাড়াতে বললেন, এতক্ষণে সময় হলো মেয়ের? হেসে বললাম, কি করব, ফোনে ছিলাম যে। মা জিজ্ঞেস করলেন আমার সুটকেস গোছানো হয়েছে কিনা। মাথা নেড়ে বললাম হয়েছে। দুপুরে লাঞ্চের পরই আমরা বেরোবো, নিজেদের গাড়িতেই যাব, বাবা ড্রাইভ করবেন। আমরা লাঞ্চের পর বেরিয়ে পড়লাম। এখন প্রায় 3টে বাজে। 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আমরা প্রায় 6টা, 6:30 নাগাদ পৌঁছে যাব। আমাদের গাড়ি মুম্বাই পুনে হাইওয়ে দিয়ে ছুটে চলেছে। স্পিডোমিটারের কাঁটা 80 ছুঁই ছুঁই করছে। বাবা একটু আস্তেই ড্রাইভ করেন, তবে আজ রাস্তা খালি পাওয়াতে অন্য দিনের থেকে একটু স্পিডে ড্রাইভ করছেন। মা সামনে, বাবার পাশে, আমি পিছনে। আমি আর মা নানা রকম গল্প করছি। সিডিতে মা তার পছন্দের রবীন্দ্রসঙ্গীত চালিয়েছেন, সঙ্গে নিজেও গুনগুন করছেন। মাঝে মাঝে আমিও মায়ের সঙ্গে গলা মেলাচ্ছি। সব মিলিয়ে একটা দারুণ খুশির পরিবেশ, দারুণ আনন্দ হচ্ছে। গোয়া আমি আগেও গেছি। গোয়া আমার ভীষণ ভালো লাগে। আমি আর মা রূপঙ্কর বাগচির সাথে গলা মিলিয়ে গাইছি, তুমি রবে নীরবে হৃদয়ে মম। হঠাৎ একটা ভীষণ শব্দ, যেন একটা বিরাট ভূমিকম্প এসে আমাদের গ্রাস করে নিল। কি হলো বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছু বোঝার আগেই চোখ দুটো আমার বন্ধ হয়ে এলো। মনে হলো দূর থেকে বাবা ডাকছেন, আরাধনা।
আমি চেষ্টা করলাম সাড়া দিতে, কিন্তু পারলাম না। জ্ঞান ফিরতে প্রথমেই অনিমেষ কাকুর উদ্বিগ্ন মুখটা চোখের সামনে ভেসে উঠল। অনিমেষ কাকু আমার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে আরাধনা? কিছু বলতে গেলাম, গলা দিয়ে আওয়াজ বেরোলো না। অবাক চোখে চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কোথায়। মনে হলো কোনো নার্সিংহোমের বেডে শুয়ে আছি। মনে করার চেষ্টা করলাম কি হয়েছে আমার, আমি হসপিটালে কেন? মা বাবাকে খুঁজলাম, দেখতে পেলাম না। দেখলাম অপর্ণা আন্টি দাঁড়িয়ে আছেন অনিমেষ কাকুর পাশে। একজন ডাক্তার এগিয়ে এলেন, আমার পালস চেক করলেন, আমার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করলেন, হাউ আর ইউ ফিলিং ইয়াং লেডি? আস্তে করে বললাম ওকে। এবার গলা দিয়ে একটা ক্ষীণ আওয়াজ বেরোলো। বাবা মা নেই কেন? ঘাড় ফিরিয়ে আবার বাবা মাকে খোঁজার চেষ্টা করলাম। অনিমেষ কাকুর দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলাম, মা বাবা? অনিমেষ কাকু কিছু বলার আগেই অপর্ণা আন্টি এগিয়ে এলেন, আমার মাথায় হাত দিয়ে বললেন, মা বাবা ভালো আছেন, চিন্তা করো না, আগে সুস্থ হয়ে ওঠো। আমি আবার বললাম, ওরা কোথায়? অপর্ণা আন্টি বললেন, ওরা এখানেই আছে, একটু ইনজিওর হয়েছেন। কি হয়েছিল? আবার ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলাম। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার অনিমেষ কাকু উত্তর দিলেন। আমার মনে পড়ল গাড়িতে আমি আর মা গান গাইছিলাম, ঠিক তখনই সেই ভয়াবহ প্রচণ্ড শব্দ। তারপর আমার আর কিছু মনে নেই। অনিমেষ কাকু আমার মাথায় হাত দিয়ে আবার বললেন, ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ ফাইন, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মা। অনিমেষ কাকু প্রায় সময় আমাকে মা বলে সম্বোধন করেন, আমার খুব ভালো লাগে, একদম আমার বাবার মতো। বাবাও আমাকে প্রায় মা বলে ডাকেন। খুব ঘুম পাচ্ছে, চোখ দুটো বুজে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুম ভাঙতে দেখি আমার পাশে একটি চেয়ারে একজন নার্স বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলাম রুমের একদিকে একটা বড় সোফা আর দুটো সিঙ্গেল সোফা। বড় সোফাটায় অপর্ণা আন্টি বসে আছেন, আর সিঙ্গেল দুটো সোফার একটাতে অনিমেষ কাকু আর একটাতে আর একজন কেউ বসে আছেন। কে সেটা পিছন থেকে বুঝতে পারলাম না। নার্সটি আমাকে জিজ্ঞেস করলো, কুছ চাইয়ে? বললাম পানি। আমার গলা শুনে অপর্ণা আন্টি ও অনিমেষ কাকু উঠে এলেন, আর ওনাদের সঙ্গে উঠে এলো শ্লোক। শ্লোক হলো অনিমেষ কাকুর ভাগ্নে, অর্থাৎ বোনের ছেলে। অনিমেষ কাকুরা এক ভাই এক বোন। অনিমেষ কাকুর বোন রমিতা পিসি বাড়ির সবার অমতে পালিয়ে গিয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছিল। তারপর থেকে যতদিন অনিমেষ কাকুর বাবা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত রমিতা পিসির সঙ্গে পরিবারের কারোর কোনো সম্পর্ক রাখার অনুমতি ছিল না। অনিমেষ কাকুর বাবা মারা যাওয়ার পর হঠাৎ একদিন অনিমেষ কাকু খবর পান যে রমিতা পিসি খুব অসুস্থ। বোনের অসুস্থতার খবর পেয়েই অনিমেষ কাকু রমিতা পিসির সঙ্গে দেখা করতে যান। কাকু গিয়ে দেখেন রমিতা পিসি খুব কষ্টে আছেন। দারিদ্রতা, অনাহার, তার উপর মদ্যপ স্বামীর অকথ্য অত্যাচার, সব মিলিয়ে রমিতা পিসির অবস্থা অবর্ণনীয়। ওই দিনই অনিমেষ কাকু রমিতা পিসি আর শ্লোককে নিজের কাছে নিয়ে আসেন। এর কিছুদিনের মধ্যেই ম্যালনিউট্রিশনে রমিতা পিসি মারা যান। শ্লোকের বয়স তখন 10 বছর। তখন থেকেই শ্লোক অনিমেষ কাকুর কাছেই মানুষ। অনিমেষ কাকুর নিজের ছেলের মতো করেই মানুষ করেছেন শ্লোককে। শ্লোক বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিল। সম্প্রতি IIM আমেদাবাদ থেকে MBA করে অনিমেষ কাকুর বিজনেস জয়েন করেছে। শ্লোক আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কেমন ফিল করছো আরাধনা? বললাম ভালো। শ্লোক খুব সুপুরুষ, খুব লম্বা, বলিষ্ঠ গড়ন, অত্যন্ত ভদ্র। আমার বরাবরই শ্লোককে খুব পছন্দ। সে ছোটবেলা থেকেই শ্লোককে আমার খুব ভালো লাগে। অন্তরের অন্তঃপুরে কোথায় যেন একটু উষ্ণতা অনুভব করি আমি এই মানুষটার জন্য। অনিমেষ কাকু বললেন, আমার সব রিপোর্ট এসে গেছে, সব নর্মাল আছে, আগামীকাল আমাকে ডিসচার্জ করা হবে। সঙ্গে সঙ্গে আমার আকুল কণ্ঠে প্রশ্ন, আর বাবা মা? অনিমেষ কাকুর মুখে যেন একটা ঘন কালো ছায়া খেলে গেল। অপর্ণা আন্টি বললেন, ওনাদের সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। আমি মরিয়া হয়ে বললাম, আমি একবার বাবা মাকে দেখব। অনিমেষ কাকু আবার আমার মাথায় হাত দিয়ে বললেন, ঠিক আছে মা,
কালকে তোমাকে ওদের কাছে নিয়ে যাব। পৃথিবীর বুকে এখন নিঃসুতি রাত, শুয়ে আছি, ঘুম আসছে না। মাথার ভিতর চিন্তাগুলো আমাকে অশান্ত করে তুলেছে। বুকের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে। মা বাবার জন্যে ভীষণ মন কেমন করছে। ওরা ভালো আছেন তো? ওদের গুরুতর কিছু হয়নি তো? মা বাবাকে দেখার জন্য মনটা আকুল হয়ে উঠেছে। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম মা বাবা যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন। ঘাড় ফিরিয়ে দেখলাম অপর্ণা আন্টি বড় সোফাটায় আধশোয়া হয়ে একটা বই পড়ছেন। আজ অপর্ণা আন্টি বাড়ি যাননি, আমার কাছেই রয়েছেন। আন্টি মানুষটা খুব ভালো, খুব ডিগনিফাইড, কিন্তু অপর্ণা আন্টি যেন তার চারদিকে এমন একটা দেয়াল তুলে রাখেন যেটা ভেদ করে কখনোই তার খুব কাছে যাওয়া যায় না। ঋত্বিক, রিক, অনিমেষ কাকু ও অপর্ণা আন্টির ছেলে, একমাত্র সন্তান। ম্যাট্রিক পরীক্ষার পর কিছু বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে একদম খারাপ হয়ে গেছিল। তাই অনিমেষ কাকু ও অপর্ণা আন্টি ওকে লন্ডন পাঠিয়ে দেন অপর্ণা আন্টির বোনের কাছে। অপর্ণা আন্টিরা দুই বোন, ছোট বোন লন্ডনে থাকে, ওখানেই সেটেলড, বিয়ে করেননি। রিক ওখানে থেকেই পড়াশোনা কমপ্লিট করে সম্প্রতি বিজনেস ম্যানেজমেন্ট করছে। ছোটবেলায় রিক খুব দুরন্ত ও দুষ্ট ছিল। ওকে আমার একদম ভালো লাগতো না। আমার উপর খুব অত্যাচার করতো। কখনো চুল টেনে দিত, কখনো ভীষণ জোরে আমার গাল টিপে দিত, কখনো বা খুব জোরে চিমটি কেটে দিত। ওকে আমার একটুও ভালো লাগতো না। আমার ভালো লাগতো শ্লোককে, ধীর স্থির শান্ত, আর সব সময় আমার খুব কেয়ার নিত শ্লোক। রিক যখনই কোনো দুষ্টুমি করতো আমার সাথে, সব সময় শ্লোক এসে আমাকে রিকের হাত থেকে বাঁচাতো, আমাকে প্রোটেক্ট করতো, আমাকে সব সময় খুশি করার চেষ্টা করতো শ্লোক। শ্লোক খুব সুন্দর মাউথ অর্গান বাজাতো। আমার দারুণ লাগতো শ্লোকের বাজনা শুনতে। যখন ছোট ছিলাম তখন প্রায় দেখা হতো রিকা শ্লোকের সঙ্গে। যখনই অনিমেষ কাকুরা আমাদের বাড়িতে আসতেন অথবা আমরা মুম্বাই যেতাম, তখনই দেখা হতো আমাদের তিনজনের। কিন্তু বড় হওয়ার পর রিকা শ্লোকের সঙ্গে আমার খুব একটা দেখা হতো না। আমরা সবাই যে যার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। রিক লন্ডনে চলে গেল পড়তে। শ্লোকও এমবিএ করতে আইআইএম আহমেদাবাদ চলে গেল। তাই বড় হওয়ার পর থেকে শ্লোক আর রিকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ খুব কমই হয়েছে। অনেক দিন বাদে গতকাল শ্লোককে দেখলাম। আগের থেকেও বেশি হ্যান্ডসাম লাগলো। এক্সারসাইজ করা, পেটানো স্বাস্থ্য। আর শ্লোকে যেটা সবচেয়ে সুন্দর লাগে আমার, সেটা হলো শ্লোকের দুটো চোখ, অতুল গভীর দুটো চোখ। এই চোখ দুটো দেখলে সে ছেলেবেলা থেকে আমার মনে হতো এ আমার খুব কাছের মানুষ, এর উপর আমি অনায়াসে ভরসা করতে পারি। শ্লোকের প্রতি একটা দুর্বলতা আমার সবসময় আছে। নিজের কাছেই নিজে অস্বীকার করার চেষ্টা করেছি কতবার, কিন্তু পারিনি, ধরা পড়ে গেছি। এই দুর্বলতাটুকু, এই উষ্ণতাটুকু আমি যেন সেই রূপকথার রাজকন্যার মতো আমার হৃদয়ের মণিকোঠায় তালাবন্ধ করে রেখে দিয়েছি, যাতে কেউ কোনো দিন তার সন্ধান না পায়। রাতে কখন ঘুমিয়েছি জানি না। সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। ঘুম ভেঙে দেখি অনিমেষ কাকু এসে গেছেন। অনিমেষ কাকু অপর্ণা আন্টি আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। অনিমেষ কাকুকে বললাম, আগে মা বাবার কাছে যাব। অনিমেষ কাকুর মুখে আবার সেই বিষাদের ছায়াটা লক্ষ্য করলাম। বুকের ভিতরে একটা ভয় দানা বাঁধছে। অপর্ণা আন্টি বললেন, এখন নয়, আগে বাড়ি চলো, বিকেলে ভিজিটিং আওয়ার্সে এসে বাবা মার সাথে দেখা করবে। এখন ওরা কাউকে দেখা করতে দেবে না। আমার খুব অদ্ভুত লাগলো। বাবা মা এই নার্সিংহোমেই আছেন, অথচ আমি তাদের একবার দেখতে পারবো না। কিন্তু কিছু বলতে পারলাম না। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টির সাথে গাড়িতে এসে বসলাম। আমার কিচ্ছু ভালো লাগছে না। গলার ভিতরে একটা কষ্ট, একটা কান্না যেন আটকে আছে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা অনিমেষ কাকুর বাড়িতে পৌঁছে গেলাম। অনিমেষ কাকুর বাড়ি মেরিন ড্রাইভে, বিশাল বাংলো টাইপের বাড়ি। সামনে বিরাট লনের ডান দিকে একটা সুইমিং পুল, বাইরে লোহার গেট থেকে বাড়ির দরজা অবধি সরু পিচের রাস্তা, তার দুদিকে নানা রকম ফুলের আর পাতাবাহারের গাছ। পিচের রাস্তাটা দিয়ে গাড়ি এসে সোজা বাড়ির দরজার সামনে থামল। আমরা নামলাম। শ্লোক দরজার কাছে অপেক্ষা করছিল। আমাদের দেখে এগিয়ে এলো। আমার দিকে তাকিয়ে হেসে বলল, ওয়েলকাম হোম আরাধনা। আমি জোর করে একটু হাসার চেষ্টা করলাম। অপর্ণা আন্টি আমার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে এলেন।
আমরা ড্রয়িং রুমে এসে বসলাম। ড্রয়িং রুমটা বিশাল বড়। ড্রয়িং রুমের বাঁদিকে ডাইনিং রুম, ডাইনিং রুমের সঙ্গে কিচেন, ডাইনিং রুমের ডান দিকে দুটো গেস্ট রুম। ড্রয়িং রুমের মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে উপরে। উপরে 4টে বেডরুম আর একটা স্টাডি। বেডরুমগুলো একটা অনিমেষ কাকু আর একটা অপর্ণা আন্টির, একটা রিকের, একটা শ্লোকের আর একটা এক্সট্রা। আমরা যখনই আসি এই বেডরুমটাতেই থাকি। অনিমেষ কাকু আমাদের অর্থাৎ বাবা, মা আর আমাকে কিছুতেই গেস্ট রুমে থাকতে দেন না। আর উপরে এ মাথা থেকে ও মাথা ড্রয়িং আর ডাইনিং রুমকে পরিবেষ্টিত করে একটা গোল ঝোলানো বারান্দা, যেই বারান্দায় দাঁড়িয়ে ড্রয়িং রুম আর ডাইনিং রুম পরিষ্কার দেখা যায়। আমরা ড্রয়িং রুমে বসার পর একজন ড্রেস পরা পরিচারিকা এসে টেবিলে চা আর বিস্কিট রেখে গেল। আমরা সবাই চা খেলাম। আজ সকাল থেকেই দেখছি অনিমেষ কাকু একদম চুপ হয়ে আছেন। অনিমেষ কাকুকে এত গম্ভীর বা এত চুপচাপ আমি আগে কখনো দেখিনি। আমার মনটা কেন যেন এত খারাপ লাগছে। একটা অজানা ভয় যেন আমাকে একটু একটু করে জড়িয়ে ধরছে, আমাকে গ্রাস করে দিচ্ছে। একটু আনমনা হয়ে গেছিলাম। অনিমেষ কাকুর ডাকে ফিরে তাকালাম। অনিমেষ কাকু বললেন, আরাধনা, আমাদের জীবনের চরম সত্য কি জানো? আমি অবাক চোখে তাকিয়ে আছি। একটু থেমে কাকু আবার বললেন, মৃত্যু। মৃত্যু আমাদের জীবনের চরম সত্য। কিন্তু এই চরম সত্যটাকে আমরা কেউ মেনে নিতে পারি না। এইটুকু বলে উনি থামলেন। আমার বুকের ভিতর ঝড় উঠেছে। অজানা আশঙ্কায় দম যেন বন্ধ হয়ে আসছে। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছি। অনিমেষ কাকু আবার বললেন, মৃত্যু আমাদের জীবনে কখন কিভাবে আসবে আমরা জানি না, কিন্তু মৃত্যু যখন আসে তাকে মেনে নিতে হয়, তাকে মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে হয়। আমি দম বন্ধ করে বসে আছি। অনিমেষ কাকু আজ এই ধরনের কথা বলছেন কেন? বেশ কিছুক্ষণ চুপ করে থেকে কাকু আবার বললেন, আরাধনা, তোমাকে এখন আমি যা বলতে যাচ্ছি তার জন্য তোমাকে তোমার মনটাকে খুব শক্ত করতে হবে। আর আমি জানি আমার আরাধনা মা একদম দুর্বল নয়। শি ইজ আ স্ট্রং গার্ল। থামলেন। ঘরের ভিতর বিরহ ভয়াবহ নিঃশব্দতা। ঘরের ভিতর ভয়াবহ নিস্তব্ধতা। আমার হৃদস্পন্দন যেন থেমে গেছে। আমি অপলক চোখে তাকিয়ে আছি অনিমেষ কাকুর দিকে। অনিমেষ কাকু বললেন, আরাধনা, সেদিন অ্যাক্সিডেন্টে তোমার মা বাবাকে বাঁচানো যায়নি। সব্যসাচী আর কমলিকা অন দ্য স্পটই মারা গেছে। অনিমেষ কাকু আর কিছু বলতে পারলেন না। তার গলা বন্ধ হয়ে এলো। আমি পাথরের মূর্তির মতো বসে আছি। আমার চোখে এক ফোঁটাও জল নেই। বুকের ভিতর যে ঝড় উঠেছিল তা থেমে গেছে। ভয়ঙ্কর এক শূন্যতা আমাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। দূরে কোথাও শুনতে পাচ্ছি বাবার কণ্ঠস্বর, আরাধনা। মা ডাকছেন, আরাধনা। শুনতে পাচ্ছি কিন্তু সাড়া দিতে পাচ্ছি না। গলার স্বর যেন হারিয়ে গেছে। কেমন করে সাড়া দেব? অপর্ণা আন্টি আমায় জড়িয়ে ধরলেন। শ্লোক উঠে এসে আমার পাশে বসল। আমার হাতটা নিজের হাতে তুলে নিল। ডাকলো, আরাধনা। অনিমেষ কাকু এগিয়ে এলেন, আমার মাথায় হাত রাখলেন, বললেন, আজ থেকে তুমি আমার মেয়ে আরাধনা। তুমি আমার কাছে থাকবে। তোমার সব দায়িত্ব আমার। অপর্ণা আন্টি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এবার আমি কাঁদলাম। অপর্ণা আন্টির বুকের মধ্যে মুখ গুজে আমি কাঁদলাম। আমি অঝরে কাঁদলাম। আজ অনিমেষ কাকু ও অপর্ণা আন্টি বাবা মায়ের উদ্দেশ্যে বাড়িতে একটা পুজোর আয়োজন করেছিলেন। পুজোর পর অতিথিদের খাবার ব্যবস্থা করা হয়েছিল। গতকাল আমি, অনিমেষ কাকু, অপর্ণা আন্টি এবং শ্লোকের সাথে একটা মন্দিরে গিয়ে বাবা মায়ের জন্য পুজো করেছি। তারপর মন্দিরের বাইরে যত গরিব দুঃখী ছিল তাদের সবাইকে খাবারের প্যাকেট ও কম্বল দিয়েছি। এছাড়া একটি অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের খাবার ও জামা কাপড় দেওয়া হয়েছে। অনিমেষ কাকুই সব ব্যবস্থা করেছেন। আমাদের নিকট আত্মীয় বলতে সেরকম কেউ নেই। বাবা এবং মা দুজনেই একমাত্র সন্তান বলে ওদের কোনো ভাই বোন নেই। বাকি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে অনিমেষ কাকু ফোনে জানিয়ে দিয়েছেন। কেউ কেউ ফোনেই কন্ডোলেন্স জানিয়েছেন। কেউ আজ পুজোয় এসেছিলেন। বাবার বেশ কয়েকজন কলিগও আজ পুজোয় এসেছিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ফিরে গেছেন। আমি আমার রুমে বসে আছি। বাবা মার সঙ্গে যতবার এসেছি এই রুমটাতেই থেকেছি।
আজ বাবা মা নেই। আমি এই বেডরুমে বসে আছি একদম একা। ভাগ্যের এই নির্মম পরিহাসকে কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না ভাগ্যের এই ভয়ঙ্কর উপহাসটাকে। বাবা মায়ের ছবিটা বুকে করে অনেকক্ষণ কাঁদলাম। দরজায় নখ হলো। চোখ মুছে উঠে দরজাটা খুলে দিলাম। দরজায় শ্লোক দাঁড়িয়ে। শ্লোক আমার অশ্রুসিক্ত দুই চোখের দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, ভিতরে আসতে পারি? আমি দরজা থেকে সরে গিয়ে বললাম, এসো। শ্লোক এসে বড় সোফাটায় বসলো। আমি দুটো সিঙ্গেল সোফার একটাতে বসলাম। এই বেডরুমটা যথেষ্ট বড়। ঘরের মাঝামাঝি একটা ডাবল বেড, তার দুদিকে দুটো বেডসাইড টেবিল, তার উপর দুটো সুন্দর টেবিল ল্যাম্প। ঘরের বাঁদিকে দেয়াল জুড়ে একটা ওয়ার্ড্রব, ওয়ার্ড্রবের পাশে একটা ড্রেসিং টেবিল। ঘরের ডান দিকে একটা কালো রঙের ছোট লেদারের সোফা সেট, একটা 2 সিটেড সোফা আর তার সঙ্গে দুটো সিঙ্গেল সোফা। সোফা সেটটার নিচে একটা কাশ্মীরি কার্পেট পাতা। ঘরের ডান দিকের দেয়ালে একটা সুন্দর অয়েল পেন্টিং। ঘরের কোনায় একটা স্ট্যান্ড ল্যাম্প রাখা আছে। খাটের উল্টো দিকের দেয়ালে একটা বড় টিভি। ঘরের ডান দিকে একটা ড্রেসিং রুম আর তার সাথে লাগোয়া একটা ওয়াশরুম। শ্লোকের গভীর কালো দুই চোখ আমার মুখের উপর। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সত্যিটাকে স্বীকার করে নাও আরাধনা। যা ঘটে গেছে সেটাকে মেনে নাও, কারণ তুমি যতক্ষণ না এটাকে মানতে পারবে ততক্ষণ এই কষ্টটা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। থামল। একটু ঝুঁকে আমার হাতটা ওর হাতে নিল। আবার বলল, নর্মাল লাইফে ফিরে এসো আরাধনা। দু চোখ আমার জলে ভরে গেছে। অনেক কষ্টে নিজেকে সংযত করে বললাম, চেষ্টা করছি শ্লোক। শ্লোক আমার হাতটা ধরে আছে। আমার দু চোখে চোখ রেখে বলল, ওকে, কাল তাহলে আমরা দুজনে একটা সিনেমা দেখব, তারপর তোমার পছন্দের কোনো রেস্টুরেন্টে ডিনার করব, ঠিক আছে তো? মাথা নেড়ে বললাম, ঠিক আছে। শ্লোক আমার হাত দুটো ছেড়ে দিল, উঠে দাঁড়ালো, বলল, চলো এখন নিজের হাতে আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। অগত্যা উঠতেই হলো। শ্লোকের সঙ্গে নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে অন্মেষ কাকু আর অপর্ণা আন্টি বসে আছেন। আমাকে দেখে খুব খুশি হলেন। শ্লোক হেসে বলল, আজ আরাধনা কফি বানাচ্ছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা কফি খাবেন কি না। ওরা খুব খুশি ও সম্মতি দিলেন। আমি কিচেনে চলে গেলাম কফি বানাতে। আজ আমি আর শ্লোক একটা ইংরেজি সিনেমা দেখলাম, কমেডি ফিল্ম। অনেক দিন বাদে আজ আমি একটু হাসলাম। আমি জানি এই জন্যই শ্লোক আজ আমাকে এই সিনেমাটা দেখতে নিয়ে এসেছে। সিনেমা হল থেকে বেরিয়ে শ্লোক বলল, আরাধনা, ডিনারের তো এখন অনেক দেরি আছে, জুহু বিচে যাবে? আমি রাজি হয়ে গেলাম। জুহু বিচে এসে প্রথমেই আমরা চাট খেলাম। তারপর জুতোগুলো খুলে রেখে সমুদ্রের ধারে জল ছুঁয়ে ভেজা বালির উপর দিয়ে খালি পায়ে অনেক দূর অবধি পাশাপাশি হাঁটলাম। শ্লোক বলল, আরাধনা, তুমি জানো মাত্র 10 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। আমি কিন্তু থেমে থাকিনি। জীবনের সব চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলেছি। তোমাকেও এগিয়ে যেতে হবে আরাধনা। জীবনের কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। আর আমি জানি তুমি তা পারবে। একটু থেমে শ্লোক ওর হাতটা আমার দিকে এগিয়ে দিল। আমি আমার হাতটা শ্লোকের হাতে দিলাম। শ্লোক আমার হাতটা শক্ত করে ধরে বলল, আর জীবনে চলার পথে যদি কখনো কোনো দরকার হয় আমাকে তুমি সব সময় তোমার পাশে পাবে আরাধনা, আমি কথা দিলাম। আমি চুপ করে শুনছি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শ্লোক খুব সুন্দর কথা বলে। শ্লোকের কথাগুলো আমার অশান্ত মনটাকে অনেকটা শান্ত করল। পলকের জন্যে হৃদয়ের মণিকোঠায় সযত্নে তুলে রাখা উষ্ণতাটুকু আবার যেন অনুভব করলাম। আমরা দুজনে আরও অনেকক্ষণ এইভাবে হাঁটলাম। আজ 1 মাস হয়ে গেল বাবা মা চলে গেছেন। আমি আস্তে আস্তে অনেকটা নর্মাল লাইফে ফিরে এসেছি। আমাদের জীবনটা বড় বিচিত্র। আমাদের প্রিয়জনরা যখন আমাদের ছেড়ে চলে যান তখন আমরা ভাবি আমাদের জীবনটা হয়তো এখানেই থেমে থাকবে, আর এগোবে না। কিন্তু কিছুই থেমে থাকে না, কিছুই আটকে থাকে না। জীবনের স্রোতে আমরা আবার এগিয়ে চলি। ইতিমধ্যে অনিমেষ কাকু পুনায় গিয়ে আমাদের বাড়িতে একজন কেয়ারটেকার রেখে এসেছেন,
যাতে বাড়িটার ঠিকমতো দেখাশোনা হয়। অনিমেষ কাকু আমাকে MIMS অর্থাৎ মুম্বাই নার্সি মৌজি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে ভর্তি করে দিয়েছেন MBAটা কমপ্লিট করার জন্য। রোজ সকালে শ্লোকের গাড়িতেই ইনস্টিটিউট যাই। শ্লোক আমাকে নামিয়ে দিয়ে অফিস চলে যায়। ফেরার সময় অনিমেষ কাকু ওনার গাড়িটা পাঠিয়ে দেন। আমি না করেছিলাম, বলেছিলাম আমি ট্যাক্সি নিয়ে চলে আসব, কিন্তু কাকু রাজি হননি। এই বাড়িতে 3টে গাড়ি, একটা অনিমেষ কাকুর, একটা শ্লোকের আর একটা অপর্ণা আন্টির। অপর্ণা আন্টি নিজেই ড্রাইভ করেন। রিক যখন আসে ও অপর্ণা আন্টির গাড়িটাই ব্যবহার করে। আজ রবিবার, ছুটির দিন। আমরা সবাই ডাইনিং রুমে বসে ব্রেকফাস্ট করছি। অপর্ণা আন্টি হঠাৎ বললেন, শ্লোক, তুমি আরাধনাকে ড্রাইভিংটা শিখিয়ে দাও। শ্লোক আমার দিকে তাকিয়ে খুব উৎসাহের সঙ্গে বলল, কাল থেকেই তোমার ট্রেনিং শুরু হবে। শার্প অ্যাট 5 AM রেডি হয়ে নেবে, ওকে? আমি একটু হেসে বললাম, ওকে। অনিমেষ কাকু খুব খুশি হয়ে বললেন, তাহলে তো আরাধনামাই রোজ আমাকে অফিসে পৌঁছে দেবে। আমি হাসলাম। অনিমেষ কাকু ড্রাইভ করেন না। একবার একটা ছোট অ্যাক্সিডেন্টে ওনার হাতের কনুইটা ভেঙে গেছিল। তারপর থেকে বেশিক্ষণ ড্রাইভ করলেই ব্যথা হয়, তাই কাকুর গাড়ির ড্রাইভারই চালায়। এই বাড়িতে আমার নিজেকে একদম পর বলে মনে হয় না যে আমি এই বাড়ির মেয়ে নই, বরং মনে হয় আমি যেন অনিমেষ কাকু আর অপর্ণা আন্টিরই মেয়ে। এই মানুষ দুটোর ভালোবাসার ঋণ আমি কি কোনোদিনও শোধ করতে পারবো? আর শ্লোক সব সময় আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, আমাকে একটু খুশি দেখার জন্য সব সময় যেন উদ্গ্রীব হয়ে থাকে। এক মুহূর্ত আমাকে মন খারাপ করে থাকতে দেয় না। এই মানুষগুলোর ভালোবাসায় আমি আমার শোক ভুলে আবার নতুন করে বাঁচতে শুরু করেছি। আজ লাঞ্চের পর অপর্ণা আন্টি আমায় বললেন, আরাধনা, রেডি হয়ে নাও, তুমি আর আমি একটু বেরোবো। রেডি হয়ে নিচে নেমে এলাম। দেখলাম অপর্ণা আন্টি আমার জন্য অপেক্ষা করছেন। অপর্ণা আন্টি সবসময় শাড়ি পরেন, খুব সুন্দর করে সাজেন। আন্টির চেহারার মধ্যে একটা দারুণ আভিজাত্য আছে। আমরা বেরিয়ে পড়লাম। অপর্ণা আন্টি খুব ভালো ড্রাইভ করেন। আমরা একটা শপিং মলে এলাম। আন্টি আমার কোনো বারণ না শুনে আমার জন্য অনেকগুলো ড্রেস কিনলেন। আমি অনেক না করেছিলাম, কারণ আমার সত্যি জামা কাপড়ের দরকার ছিল না। পুনা থেকে যে সুটকেসগুলো এনেছিলাম অ্যাক্সিডেন্টে, সেগুলো কিন্তু অক্ষত ছিল। এছাড়া অনিমেষ কাকু যখন পুনায় গেছিলেন তখন আমার সমস্ত জামা কাপড় নিয়ে এসেছিলেন। কিন্তু আন্টি আমার কোনো কথাই শুনলেন না। বললেন, নতুন কলেজ, খুব স্টাইল করে যাবে, আর এটাই তোমার স্টাইল করার বয়স। অপর্ণা আন্টির দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো আমি যেন আমার মাকে দেখছি। আমার দু চোখ জলে ভরে গেল। মল থেকে বেরিয়ে আমরা একটা সিসিডিতে কফি খেলাম, তারপরে বাড়ি ফিরে এলাম। ভোর 5টা। আমি রেডি। দরজায় নক হলো। বুঝলাম শ্লোক। দরজা খুলে দিলাম। শ্লোক জিজ্ঞেস করলো, রেডি? আমি বললাম হ্যাঁ। আমরা নিচে নেমে এলাম। শ্লোক আমাকে নিয়ে একটা মাঠের মতো খালি জায়গায় চলে এলো। আমাকে ড্রাইভিং সিটে বসতে বলে নিজে আমার পাশে এসে বসলো। তারপর খুব যত্ন করে আমাকে সব বুঝিয়ে দিল, কিভাবে গাড়ি স্টার্ট করব, কোনটা কোন গিয়ার, কোনটা ক্লাচ, কোনটা ব্রেক, কোনটা অ্যাক্সেলেটার এবং এগুলোর ব্যবহার। আমি গাড়ি স্টার্ট করলাম। খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। শ্লোক মাঝে মাঝেই আমার হাতের উপর হাত রেখে স্টিয়ারিংটা কন্ট্রোল করছে, অথবা আমার হাতের উপর হাত দিয়ে গিয়ারটা চেঞ্জ করে দিচ্ছে। একটা মিষ্টি ভালো লাগা আমাকে বারবার ছুঁয়ে যাচ্ছে। একটুখানি উষ্ণতা যেন আমাকে আচ্ছন্ন করে দিচ্ছে। আরও 10 দিন ট্রেনিংয়ের পর মোটামুটি ব্যস্ত রাস্তাতে কয়েকদিন প্র্যাকটিস করলাম। অবশ্য শ্লোক সবসময় আমার সঙ্গে ছিল। প্রায় মাসখানেক পর গতকাল আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি। আজ সকালে ইনস্টিটিউট যাওয়ার সময় আমি গাড়িতে উঠতে যাব, এমন সময় শ্লোক পিছন থেকে এসে আমার সিটে বসে পড়ল। আমি অবাক হয়ে তাকালাম। শ্লোক ড্রাইভিং সিটের দিকে ইশারা করে বলল, দ্যাট ইজ ইয়োর সিট ম্যাম। আমি একটু ইতস্তত করে হাসলাম। আমি ড্রাইভ করব? শ্লোক একটু হেসে বলল, ইয়েস, অফকোর্স। মনে একটু ভয় নিয়ে ড্রাইভিং সিটে এসে বসলাম, কিন্তু গাড়ি স্টার্ট করার পর একটা কনফিডেন্স এসে গেল। সুন্দরভাবে ড্রাইভ করে ইনস্টিটিউটে এসে পৌঁছালাম। গাড়ি স্টার্ট বন্ধ করে শ্লোকের দিকে তাকালাম। বললাম, হয়েছে? শ্লোক ভীষণ খুশি হয়ে আমার হাত দুটো ধরে বলল, ওয়েল ডান আরাধনা, পরীক্ষায় একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি খুশি হয়ে হাসলাম। শ্লোক আমার হাতটা ধরে আছে। আমার চোখের উপর ওর গভীর দু চোখ রেখে বলল, এবার তাহলে
আমাকে আমার গুরুদক্ষিণা দাও। শ্লোকের দু চোখে কৌতুক। আমার বুকের ভিতরে একটা ভয় মেশানো মিষ্টি ভালো লাগা খেলা করছে। আমি বললাম, কি কি গুরুদক্ষিণা কি গুরুদক্ষিণা দিতে হবে বলো? শ্লোক আরও কিছুক্ষণ তার অতুল গভীর দুই চোখে আমাকে ধরে রাখল। তারপর গভীর স্বরে বলল, ওটা তোলা থাকলো, সময় হলে চেয়ে নেব। হাতটা ছেড়ে দিল। আজ সারাদিন আমি আনমনা হয়ে রয়েছি। শ্লোকের সেই গভীর চাউনি, শ্লোকের কথাগুলো আমাকে আনমনা করে রেখেছে। ইনস্টিটিউটে আমার কয়েকজন খুব ভালো বন্ধু হয়ে গেছে। রেহানা, শান্তনু, নেহা, অমিত আর আমি। আমাদের এই 5 জনের একটা গ্রুপ। আমরা এই 5 জন সব সময় একসঙ্গেই থাকি। আমাদের মধ্যে রেহানা বিবাহিতা। ওর পুরো নাম হলো রেহানা সুলতানা। রেহানা বাংলাদেশের মেয়ে। বিয়ের পর হাজব্যান্ডের সাথে মুম্বাই এসেছে। রেহানার শ্বশুরবাড়ি খুব কনজারভেটিভ। রেহানাকে বোরখা পরতে হয়। ও বোরখা পরেই কলেজে আসে। শান্তনু বাঙালি, অত্যন্ত সুপুরুষ, দারুণ স্মার্ট, পড়াশোনায় ভালো। ওর বাবা মা দুজনেই ডাক্তার। নেহা খুব চুলবুলি মিষ্টি একটা মেয়ে। ও পাঞ্জাবি, কিন্তু ভালো বাংলা বলে, কারণ নেহার মা বাঙালি। আর অমিত গোলগাল মারবাড়ি ছেলে, দারুণ হাসি খুশি, দারুণ মজা করতে পারে। অমিত ভাঙা ভাঙা বাংলা বলে, বাংলা বুঝতে পারে, কারণ ওরা বহুদিন কলকাতায় ছিল। অমিতের ভাঙা ভাঙা বাংলা শুনতে আমাদের খুব মজা লাগে। আমরা 5 বন্ধু সবসময় একসঙ্গে থাকি। ক্লাসে একসঙ্গে বসি, ক্যাফেতে একসঙ্গে বসে আড্ডা মারি। এই কদিনে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। আমাকে অন্যমনস্ক দেখে নেহা জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। বললাম, কিছু না। কি বলবো আমি নেহাকে? আমি তো নিজেই বুঝতে পারছি না আমার ঠিক কি হয়েছে। ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরে স্টাডিতে এসে একটা বই নিয়ে বসলাম। উপরের গোল বারান্দায় বাঁদিকের কোনায় একটা স্টাডি আছে। স্টাডির এ মাথা থেকে ও মাথায় শুধু বইয়ের আলমারি, তাতে নানা ধরনের বই। স্টাডিতে বসে পড়ার জন্য 2টো বড় সোফা আছে, এছাড়া 2টো রকিং চেয়ার আছে। স্টাডির একদিকে একটা টেবিল ও 2টো চেয়ার রাখা আছে। শ্লোক প্রায় এই টেবিলে বসে অফিসের কাজ করে। পুরো স্টাডিটা জুড়ে পুরো কার্পেট পাতা। আমি একটা বই নিয়ে সোফায় বসলাম। অপর্ণান্টি খুব বই পড়েন। শ্লোকও খুব বই পড়ে, তবে নভেলের থেকে বিজনেস জার্নালগুলোই বেশি পড়ে। এখন প্রায় 7টা বাজে। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টি একটু বেরিয়েছেন। শ্লোক এখনও অফিস থেকে ফেরেনি। আমি বইয়ের পাতায় মন বসানোর চেষ্টা করছি, কিন্তু আজ মনটা বড় চঞ্চল হয়ে রয়েছে। বারবার অন্যমনস্ক হয়ে পড়ছি। এত অন্যমনস্ক ছিলাম যে শ্লোকের ডাকে চমকে উঠলাম। শ্লোক জিজ্ঞেস করলো, এত মনোযোগ দিয়ে কী পড়ছো? আমি আমার বইটা দেখালাম, ঝুম্পা লাহিড়ির লোল্যান্ড। শ্লোক আমার উল্টো দিকে সোফায় বসতে বসতে বলল, কফি বলে এসেছি, কফি খাবে তো? বললাম, খাবো। শ্লোক সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করে বসলো। একজন পরিচারিকা এসে আমাদের কফি দিয়ে গেল। কফি খেতে খেতে শ্লোক বলল, আরাধনা, আমার সঙ্গে একটা জায়গায় যাবে? জিজ্ঞেস করলাম, কোথায়? শ্লোক বলল, চলোই না, গিয়ে দেখবে। কফি খেয়ে আমি রেডি হয়ে নিলাম। নিচে এসে দেখি শ্লোক আমার জন্য অপেক্ষা করছে। শ্লোক একটা সাদা হাফ প্যান্ট আর সাদা টি শার্ট পরেছে, হাতে টেনিস র্যাকেট। ব্যায়াম করা পেটানো স্বাস্থ্য। শ্লোকের দিক থেকে সত্যি আজ যেন চোখ ফেরানো যাচ্ছে না। আমি অবাক চোখে প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছি আমরা? শ্লোক হেসে বলল, একটু অপেক্ষা করো। শ্লোক আমাকে নিয়ে একটা ক্লাবে এলো, খুব বড় ক্লাব। ক্লাবে খাওয়া দাওয়া, ড্রিঙ্কসের ব্যবস্থা, নানা রকম ইনডোর এবং আউটডোর গেমসের ব্যবস্থা, সুইমিং পুল সব আছে। শ্লোক আমাকে নিয়ে টেনিস কোর্টে এলো। আমি বসলাম, শ্লোক খেলতে চলে গেল। আমি বসে বসে শ্লোকের খেলা দেখছি। শ্লোক খুব ভালো টেনিস খেলে, আমার খুব ভালো লাগছে। আমি যেখানে বসে আছি তার সামনেই একটা ব্যাডমিন্টন কোর্ট ও একটা টেনিস কোর্ট। কোর্টগুলোর এক্সট্রিম বাঁদিকে একটা ওপেন এয়ার রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে বোধহয় আজ কোনো ইয়াং গ্রুপের বার্থডে পার্টি চলছে। খুব হইচই হচ্ছে, সঙ্গে গান বাজনা ও নাচ হচ্ছে। 2টো গেম শেষ করে শ্লোক এসে আমার পাশে বসলো। একটা ওয়েটারকে ডেকে 2টো জুস অর্ডার করে দিল। জুস খেতে খেতে শ্লোক আমায় জিজ্ঞেস করলো, জায়গাটা কেমন লাগছে? বললাম, খুব ভালো। তুমি টেনিস খেলতে পারো? জিজ্ঞেস করলো শ্লোক। না। শিখবে? আমি শিখিয়ে দেব, খুব আগ্রহ নিয়ে বলল শ্লোক। আমি বললাম, আমি ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসি, স্কুল কলেজে অনেক ট্রফিও জিতেছি। শ্লোক খুব খুশি হয়ে বলল, ও রিয়েলি? ঠিক আছে, তাহলে কাল থেকে তুমি আবার খেলা শুরু করো। খেলাধুলা করলে শরীর এবং মন দুই ভালো থাকে। তারপর আমি কিছু বলার আগেই আবার বলল, একটু ওয়েট করো, আসছি।
আমি বসে আছি। শ্লোক হঠাৎ কোথায় চলে গেল বুঝতে পারছি না। একটু পরেই শ্লোক ফিরে এলো, হাতে একটা ফর্মটা আমার হাতে দিয়ে বলল, আমি ফিল আপ করে দিয়েছি, তুমি শুধু সাইন করো। আমি অবাক হয়ে ফর্মটা হাতে নিলাম। এই ক্লাবের মেম্বারশিপ ফর্ম, কিন্তু টাকার অঙ্কটা দেখে আমি ভীষণ ঘাবড়ে গেলাম। বললাম, না শ্লোক, আমি মেম্বার হব না। শ্লোক হয়তো বুঝতে পারল, বলল, ঠিক আছে, তাহলে আমিও আমার মেম্বারশিপ উইথড্র করে নিচ্ছি। আমি আবার বললাম, শ্লোক প্লিজ জেদ করো না। এবার একটু গম্ভীর গলায় শ্লোক বলল, আরাধনা, এই টাকাটা দেওয়ার মতো ক্ষমতা বোধহয় আমার আছে। অগত্যা আমাকে সই করতে হলো। সেই ছেলেবেলা থেকেই দেখেছি, আমাকে একটু খুশি দেওয়ার জন্য শ্লোক যেন সব সময় উদ্গ্রীব হয়ে থাকে। শ্লোকের প্রতি আমার দুর্বলতা যে আস্তে আস্তে বাড়ছে, আমি সেটা বুঝেও না বোঝার ভান করছি। নিজেই নিজেকে ঠকানোর চেষ্টা করছি, কিন্তু পারছি কি? শ্লোকের অতল গভীর দুই চোখে আমি নিজেকে যেন একটু একটু করে হারিয়ে ফেলছি। আজকের মতো এইটুকু, আবার পরের দিন, কেমন?